আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আফরোজা রূপা। 19 ঘন্টায় পুরোপুরি নেভে নেই শাহজালাল বিমানবন্দরের আগুন, বেরিয়ে আসছে ক্ষতচিহ্ন। বিমান চলাচল শুরু হলেও শিডিউল বিপর্যয়ে যাত্রীদের চরম ভোগান্তি। জুলাই সনদ স্বাক্ষর যুগান্তকারী ঘটনা, কেটে গেছে নির্বাচন নিয়ে শঙ্কা, মত বিশ্লেষকদের স্বীকৃতি আদায়ে জনগণের দোরগোড়ায় নেয়ার তাগিদ। দলীয় প্রতীক সাপলাতেই অনড় এনসিপি, অন্য কিছু বরাদ্দ দিলে আইনি ও রাজনৈতিক লড়াইয়ের হুঁশিয়ারি, আজ সিদ্ধান্ত জানাবে নির্বাচন কমিশন। পাচারের অর্থের খোঁজে বৃষ্টি দেশে, দুদকের চিঠি, পাইপলাইনে আরও 5টি, এখন পর্যন্ত 5,000 কোটি টাকা জব্দের দাবি সম্পদ পুনরুদ্ধার কমিটির। 7.5 ঘন্টা পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের আগুন নিয়ন্ত্রণে আসলেও পুরোপুরি নির্বাপন হয়নি। কিছুক্ষণ পর পর যেন জেগে উঠছে আগুনের শিখা, ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে ক্ষতচিহ্ন। 7.5 ঘন্টা পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের আগুন নিয়ন্ত্রণে আসলেও পুরোপুরি নির্বাপনে বেগ পেতে হয় ফায়ার সার্ভিসকে। কিছুক্ষণ পর পর যেন মাথা চাড়া দিয়ে উঠছিল খণ্ড খণ্ড শিখা, সেই সঙ্গে কালো ধোঁয়া জানান দিচ্ছিল অগ্নি দুর্ঘটনার ভয়াবহতা। রাত 9টায় আগুন নিয়ন্ত্রণের ঘোষণা দেয় ফায়ার সার্ভিস, পরে ভেতরে প্রবেশ করে চালায় উদ্ধার কাজ। একে একে ফুটে উঠে ধ্বংসযজ্ঞের চিত্র। সবচেয়ে বড় যে সমস্যা আমরা সম্মুখীন হয়েছি সেটা হচ্ছে এক সাইডে আমরা যখন পানি দিয়ে আগুন নিভাচ্ছি, কিছুক্ষণ পর সেখান থেকে আবার আগুনটা জ্বলে উঠছে। রানওয়েতে একটা বিমান ল্যান্ড করার সময় সাথে সাথে একটা ফায়ার সার্ভিস থাকে, কিন্তু তো এমন 3-4টা ফায়ার সার্ভিসের গাড়ি কিন্তু ভিতরে অলওয়েজ থাকে। তো ওরা কোনো উদ্যোগ নেয় নাই। ওরা যদি কোনো উদ্যোগ নিত তাহলে আগুনটা তো বড় হয় না। 8 নম্বর গেট সংলগ্ন কার্গো ভিলেজে আগুন লাগার পরপরই ছুটে যায় ফায়ার সার্ভিসের একের পর এক ইউনিট। যুক্ত হয় সেনা, বিমান ও নৌবাহিনীও। আহত হন বেশ কয়েকজন, তাদের পাঠানো হয় সিএমএইচ ও কুর্মিটোলা জেনারেল হাসপাতালে। বিস্ফোরণ হওয়ার পরে একটা ধোঁয়া, একটা গ্যাস আসছিল। গ্যাস আসার পরে আমাদের শ্বাস কষ্ট শুরু হয় এবং অত্যন্ত বমি হয়। আগুন নির্বাপন করতে করতে সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম, পা পিছলে নিচেই পড়ে গেছি। কেমিক্যাল বাস্ট হয়ে আমরা আহত জায়গায় আহত হই। এর আগে ফায়ার সার্ভিসের মহাপরিচালক জানান, দুর্ঘটনাস্থলে বাতাসের বেগ বেশি থাকায় আগুন নেভাতে বেগ পেতে হয়েছে। সবচেয়ে বড় প্রবলেম ছিল হচ্ছে বাতাস। আপনারা দেখেছেন যেহেতু এটা খোলা জায়গা, প্রচুর বাতাস ছিল, ফলে অক্সিজেনের একটা প্রাপ্তি সবসময় ছিল, যেটা আগুনকে জ্বালাতে সহায়তা, যে কারণে আপনারা অনেক উপরে পর্যন্ত ধোঁয়া দেখতে পেয়েছেন। নিচে হয়তো আগুন অল্প, কিন্তু বাতাসের কারণে আপনাদের কাছে মনে হচ্ছে অনেক বড় উপরে ধোঁয়া উঠছে। তবে কেমিক্যাল জাতীয় কোনো পদার্থ ছিল কিনা তা জানা যাবে তদন্তের পরে। কিছু কিছু নীল ফ্লেম আমরা দেখেছি, কিন্তু তার মানে যে কেমিক্যাল ছিল এটা বলা যাবে না। এটা আমরা যখন নির্বাপন হবে তখন আমরা ওভারঅল এটা বলতে পারবো। বেবিচক জানিয়েছে আপাতত সব উড়োজাহাজ নিরাপদে রয়েছে, তবে কিভাবে আগুনের সূত্রপাত তা এখনো জানাতে পারেনি কর্তৃপক্ষ। শাহজালাল বিমানবন্দরের কার্গো সেকশনে আগুনের ঘটনায় প্রাথমিকভাবে $1 বিলিয়ন ক্ষতির আশঙ্কা করা হচ্ছে বলে জানিয়েছে ইন্টারন্যাশনাল এয়ার এক্সপ্রেস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। এই ঘটনার জন্য অব্যবস্থাপনাকে দায়ী করছেন এভিয়েশন বিশেষজ্ঞ ও ব্যবসায়ীরা। জরুরি পণ্য ও কাঁচামাল সহ আমদানি রপ্তানি বাণিজ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যে কার্গো ভিলেজ ব্যবহার করেন ব্যবসায়ীরা, শনিবার দুপুর পর আগুন লাগে সেখানে। এই অগ্নিকাণ্ডের ঘটনাকে বড় ধরনের অব্যবস্থাপনার প্রতিচ্ছবি হিসেবে দেখছেন এভিয়েশন বিশেষজ্ঞ ও ব্যবসায়ীরা। কাঁচামাল হোক, অন্যান্য বিষয় হোক, এই সবগুলোর এইভাবে পুড়ে ছারখার হয়ে গেছে যে তাতে করে আমরা একটা বড় ধরনের সংকটের দিকে যাবে বলে আমার মনে হয়, এবং কোম্পানিগুলো তাদের প্রোডাকশন সাপ্লাই চেইনে, ইকোসিস্টেমে একটা বড় ধরনের বিপর্যয় করতে পারে। এটা কি হচ্ছে? এটা হচ্ছে বাংলাদেশের একটা অব্যবস্থাপনার চিত্র উপস্থাপন হচ্ছে। আগুনটা যেখানে লাগলো কার্গোতে, সেইখানে কেন লাগলো এবং এই যে ওইখানে এই অব্যবস্থাপনা ছিল কিনা সেটা কিন্তু দেখতে হবে। যদি না থেকে থাকে সেখানে আমরা দাহ্য পদার্থ বা কেমিক্যাল আইটেম যে আমরা রাখি, সেটা আমরা কতটুকু প্রোটেক্টিভলি রেখেছিলাম সেটা আমাদেরকে দেখতে হবে। সেটা অবশ্যই ভাবনার একটা বিষয় রয়ে গেছে। সেখানে কোনো লফল ছিল কিনা, আমাদের কোনো দুর্বলতা আছে কিনা সেটা বের করতে হবে। এই দুর্ঘটনার বহুমুখী নেতিবাচক প্রভাব দীর্ঘ পরিসরে ভোগাবে বলে শঙ্কা ব্যবসায়ীদের। আমরা যখন এয়ারপোর্ট দিয়ে কোনো মাল আনি বা দেই, সেটা কিন্তু আসলে আমরা সময়ের মূল্যের কারণে আমরা এই এয়ারপোর্টটা ইউজ করি, নাহলে তো আমরা জাহাজে আনতে পারতাম। ফলে এইটা আসলে শুধু গুডসের পরিমাণ দিয়ে, যে গুডসে এখানে আমার 100 কোটি টাকার গুডস বা 200 কোটি টাকার গুডস পুড়ে গেছে, এইটা আসলে এই মূল্যমান দিয়ে আপনি বিচার করলে হবে না। এটার কনসিকুয়েন্সেস ভ্যালু যেটা আছে সেটা আরো অনেক 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 বেশি গুণ। এই ঘটনায় $1 বিলিয়ন ক্ষতির আশঙ্কা ইন্টারন্যাশনাল এয়ার এক্সপ্রেস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের। $1 বিলিয়ন উপরে ক্ষয়ক্ষতি হবে। আমাদের এই বিশেষ করে এয়ার এক্সপ্রেস ইউনিটটা একবারে সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। যদি কোনো কারণে সেখানে অনেকগুলো ইউএলডি রাখা আছে, সেই ইউএলডি গুলো থেকে শুরু করে আমাদের বোর্ডিং লিস্ট থেকে শুরু করে যদি সেদিকে যায়, তাহলে দ্যাট ক্যান গো আপ লিড আপ টু দা
ডিজে টার্মিনাল, এবং সেখানে সেটা আমাদের মেইন টার্মিনাল চলে যেতে পারে। বাট আমরা অপেক্ষা করছি যে আমাদের অগ্নি নির্বাপক বাহিনী সেটা কতটুকু নিয়ন্ত্রণে আসতে পারে। ক্ষতি কাটিয়ে উঠতে সরকারি বেসরকারি উদ্যোগে দ্রুত কর্মপরিকল্পনা সাজানোর তাগিদ সংশ্লিষ্টদের। অনিশ্চয়তা পাশ কাটিয়ে অবশেষে স্বাক্ষরিত হয়েছে রাষ্ট্র সংস্কারের রূপরেখা জুলাই জাতীয় সনদ 2025। রাজপথের পরিবর্তে আলোচনার টেবিলে রাজনৈতিক দলগুলোর এমন ঐকমত্যকে যুগান্তকারী হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তাদের মতে সনদ স্বাক্ষরিত না হলে অনিশ্চয়তা তৈরি হতো নির্বাচন নিয়ে। আইনি ভিত্তির সঙ্গে সামাজিক স্বীকৃতি আদায়ে সনদকে জনগণের দোরগোড়ায় নেওয়ার তাগিদ তাদের। প্রত্যাশা মতপার্থক্য দূরে রেখে স্বাক্ষর করবে অন্য দলগুলো। হাসান ওয়ালির রিপোর্ট। নানা নাটকীয়তা, তারিখ পরিবর্তন, দিনভর জুলাই যোদ্ধাদের বিক্ষোভ সংঘর্ষের মধ্যেও শুক্রবার এমন ঐতিহাসিক দৃশ্যের জন্ম দিয়েছে বাংলাদেশ। স্বৈরতান্ত্রিক কাঠামো ভেঙে নতুন বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতিতে স্বাক্ষর করেছে অধিকাংশ দল। টানা 8 মাসের 73টি বৈঠক, বাদানুবাদ ও ওয়াকআউট, আবার ঐকমত্য। শেষ পর্যন্ত রাজনৈতিক দলগুলোর দীর্ঘ বোঝাপড়ায় তৈরি হয় এই সনদ, যাতে ঐক্য হওয়া বিষয়ের সঙ্গে রয়েছে মতানৈক্যের বিষয়ও। এদিন স্বাক্ষর করে বিএনপি, জামায়াত সহ 24টি দল। তবে শেষ মুহূর্তে বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে মতভিন্নতায় স্বাক্ষর করেনি এনসিপি। বাস্তবায়ন প্রক্রিয়া স্পষ্ট হওয়ার পর স্বাক্ষর করতে চায় দলটি। একইভাবে রাষ্ট্রীয় মূলনীতি পরিবর্তন এবং স্বাধীনতার ঘোষণাপত্র বাদ দেওয়ায় স্বাক্ষর করেনি কয়েকটি বামপন্থী দল। এখন এটা বাস্তবায়ন করতে পারবে কি পারবে না, রাজপথের বদলে আলোচনার টেবিলে সমাধান হওয়াকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন এই রাজনৈতিক বিশ্লেষক। তার মতে স্বাক্ষর অনুষ্ঠান না হলে অনিশ্চয়তা তৈরি হতো নির্বাচন নিয়ে। বাংলাদেশের রাজনৈতিক সমস্যার সমাধান সাধারণত রাজপথেই হয়, আলোচনার টেবিলে খুব কম হয়েছে। তো এটি খুবই ইতিবাচক। স্বাক্ষর না হলে নির্বাচনটাই অনিশ্চিত হতো। সেক্ষেত্রে বলবো যে এটা তাদের একটা অগ্রগতি। এই অর্জনটা পূর্ণাঙ্গ হতো যদি সব দল সই করত। অধিকাংশ দলের একসঙ্গে স্বাক্ষর করাকে যুগান্তকারী ঘটনা হিসেবে দেখছেন রাষ্ট্রবিজ্ঞানের এই অধ্যাপক। আইনি ভিত্তি দেওয়ার সঙ্গে সঙ্গে সামাজিক স্বীকৃতি আদায়ে সনদকে নাগরিকদের দোরগোড়ায় পৌঁছানোর তাগিদ তার। এটা বাংলাদেশের গত 54 বছরের ইতিহাসে কিন্তু প্রথম। কারণ বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে 1 বছর ধরে আলাপ আলোচনা করতে বসানোর যে সংস্কৃতি, এটা আগে কখনোই বাংলাদেশে ছিল। নাগরিকরা যতদিন জুলাই সনদকে আপন ভাববে ততদিনই জুলাই সনদের গ্রহণযোগ্য থাকবে। সুতরাং আপনি নাগরিকের কাছে জুলাই সনদকে গ্রহণযোগ্য করে তোলেন। গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা অনুযায়ী সংস্কারের কর্মযজ্ঞকে বাস্তবে রূপ দিতে মতপার্থক্য দূরে রেখে সব দলকে স্বাক্ষর করার পরামর্শ দুই বিশ্লেষকেরই। আইনি ভিত্তিতে একটি দরকারি সাংবিধানিক আদেশ বলেও হতে পারে। এটিও আমি মনে করি যে এই দ্রুত সমস্যার সমাধান হওয়া উচিত, যাতে সবাই নির্বাচনী যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে পারে। আপনার কিছু দাবি দেওয়া থাকতে পারে, কিন্তু আপনি তো এখনো সময় আছে, এবং যেহেতু সব দল একমত হয়েছে, প্রধান উপদেষ্টার কিছু ইন্টারভেনশন থাকলে অথবা ঐকমত্য কমিশন যদি আবার কিছু কাজ করতে পারে, বাকিদেরকে নিয়েও এটা স্বাক্ষর কমপ্লিট করা যাবে। 15 ফেব্রুয়ারি যাত্রা শুরু করা ঐকমত্য কমিশনের মেয়াদ বাড়ানো হয়েছে তৃতীয়বারের মতো। 31 অক্টোবর পর্যন্ত বহাল থাকবে কমিশনের কার্যক্রম। এর মধ্যে বাস্তবায়ন প্রক্রিয়া সরকারের কাছে সুপারিশ করার কথা রয়েছে কমিশনের। এই সময়সীমার মধ্যে স্বাক্ষর করার সুযোগ থাকছে এনসিপি সহ অন্য দলগুলোরও। শাপলাতে অনড় জাতীয় নাগরিক পার্টি এনসিপি এর বাইরে নির্বাচন কমিশন অন্য কোনো প্রতীক বরাদ্দ করলে আইনি ও রাজনৈতিকভাবে লড়তে চায় দলটি। এদিকে আজকের মধ্যে জবাব না পেলে নিজেদের সিদ্ধান্তেই প্রতীক বরাদ্দ দেবে কমিশন।